বাবাকে নিয়েই মাথায় এখন রাজ্যের চিন্তা। 11 মাস হয়ে গেল বাবা বলতে গেলে বিছানায় শুয়ে আছেন। ঘরের মধ্যে এক আধটু হাঁটাচলা করেন বটে, কিন্তু সেটুকু ধর্তব্যের মধ্যে নয়। কি তেজি চেহারা ছিল, রাশি রাশি খেতে পারতেন, দৌড়ঝাঁপ করে বেড়াতেন। কোথায় গেল সেসব? লিকলিক করছে চেহারা, বার্লি খেয়ে পর্যন্ত ঠেকর গেলেন। ঘরের মধ্যে কখনো সখনো বাচ্চা ছেলের মতো ধীর ধীর করে হাঁটে। মোট কথা, নিজের চোখে না দেখলে কেউ বিশ্বাস করবে না কি মানুষ কি হয়ে গেছে। অথচ ডাক্তার বুদ্ধি তো কম দেখানো হলো না। ইনজেকশনের ঠেলায় হাত আর কোমর অসাড় হয়ে আছে। বোতল বোতল ওষুধ গেছে পেটে, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। দিনের পর দিন আরো কাহিল হয়ে যাচ্ছে। কি করা যায় ভেবে চিনতে নিপেন কোনো কুল কিনারা পাচ্ছে না। কাতর হয়ে নিপেন একদিন বলল, বাবা, কি করা যায়? আমার মাথায় তো কিছুই আসছে না, একটু হোমিওপ্যাথি করাবেন নাকি? বাবা চি চি করে বললেন, না না, মিষ্টি আমি বরাবরই অপছন্দ করি। মিষ্টি খেয়ে ছেলেবেলা থেকেই আমার গা গুলো। হোমিওপ্যাথি ওষুধ খেলেই আমার বমি হয়ে যাবে। খবরদার, হোমিওপ্যাথি ডাক্তার যেন আমার বাড়ির ত্রিসীমানায় না আসে। নিপেন চুপ করে রইল। মিষ্টি সম্পর্কে বাবার সঙ্গে নিপেনের একদম মেলে না। হোমিওপ্যাথি ডাক্তার দেখলে পর্যন্ত নিপেনের জিভে জল আসে, কিন্তু অ্যালোপ্যাথির তো মনে হয় চূড়ান্ত হয়ে গেছে। বাঘা বাঘা ডাক্তারদের মধ্যে কাউকেই বাদ দেওয়া হয়নি। কবিরাজিতে কি বাবা রাজি হবেন? নিপেন কিন্তু কিন্তু হয়ে বলল, বাবা, তাহলে কি একজন বিচক্ষণ কবিরাজকে ডেকে আনবো? যেন সদ্য খানিক তেতো পাচন গিলেছেন বাবার মুখখানা এমন করুণ হয়ে উঠল। কবিরাজদের নাম শুনতেই এই অবস্থা। চোখের সামনে একজন জলজ্যান্ত কবিরাজ দেখলে বাবা হয়তো অজ্ঞানী হয়ে যাবে। থাক বাবা, কবিরাজে কাজ নেই। বাবার বুকে হাত বুলোতে বুলোতে নিপেন বলল, মুখ ফসকে কবিরাজের কথা বেরিয়ে গেছে। আপনি নিশ্চিত থাকুন বাবা, কোনো কবিরাজের সাধ্য নেই যে আপনার ধারে কাছে আসে, আমি গ্যারান্টি দিলাম। গ্যারান্টি পেয়ে বাবার স্বস্তির নিঃশ্বাস ফেললেন। নিপেন সমানে বাবার বুকে হাত বুলিয়ে যেতে লাগলো। না, নিপেন আর কিছু বলবে না। বাবার কষ্ট বাড়িয়ে লাভ কি? বরং বাবা যদি কোনো ডাক্তারকে ডেকে আনতে বলেন তো নিপেন নিতান্ত অসাধ্য না হলে তাকে ডেকে নিয়ে আসবে। অনেকক্ষণ চুপচাপ, কারো মুখে কোনো কথা নেই, কিন্তু বাবার মুখ দেখে মনে হচ্ছে ভেবে চিনতে উনি একটা সিদ্ধান্তে এসেছেন। ভুল মনে হয়নি। নিঃশ্বাস ফেলে বাবা বললেন, নিপু, আমার মনে হচ্ছে ডাক্তার হারাধন দত্ত ছাড়া আর কোনো ডাক্তারের পক্ষে আমাকে বাঁচানো অসম্ভব। যদি হারাধন ডাক্তারকে একবার ডেকে আনতে পারো তো আমার মনে হয় এ যাত্রা তোমাকে আর মাথা ঘামাতে হবে না। ডাক্তার হারাধন দত্ত নাম শুনে নিপেনের বুকের মধ্যে ধড়ফড় করে উঠল। হারাধন ডাক্তারকে ডাকা কি যেন তেন লোকের কাজ? উনি তো লাট বেলাটের ডাক্তার। উনি অবশ্য বড় ডাক্তার, খুব বড় ডাক্তার, কিন্তু তোমার আমার ধরাছোঁয়ার বাইরে। ডাক্তার বাড়িতে এলে ভিজিট শোনা যায় 250 টাকা। ডাক্তার হারাধন দত্ত সম্পর্কে নিপেনের একটা ঘটনা জানা আছে। কে একজন মোটামুটি বড় মানুষ, গাড়ির মালিক।
বহুদিন বিছানা ছেড়ে উঠতে না পেরে অগত্যা হারাধন ডাক্তারকে ডেকে এনেছিলেন। ডেকে শুনে হারাধন ডাক্তার তাকে বলেছিলেন, বছর খানেক চিকিৎসায় আমি এমন করে দেব যে আপনাকে আর বাড়িতে শুয়ে থাকতে হবে না, রাস্তায় হাঁটাহাঁটি করে বেড়াবেন। হারাধন ডাক্তার কথা রেখেছেন। ডাক্তারের খরচ মেটাতে গিয়ে ভদ্রলোককে গাড়ি বাড়ি বেচে দিতে হয়েছে। উনি রাস্তায় টুটো করে বেড়াচ্ছে। নিপেন মরিয়া হয়ে বলল, তা এ যাই হোক বাবা, আপনার যখন স্বাদ হয়েছে, আমি হারাধন ডাক্তারকেই নিয়ে আসব। জীবনে হারাধন ডাক্তারকে চোখে দেখেনি নিপেন, কিন্তু তাতে কিছু আসে যায় না। আর স্বনামধন্য ডাক্তারের চিঠি পাওয়া খুব সোজা কাজ। হারাধন ডাক্তারের চেম্বার পার্ক স্ট্রিটে। 2 ঘন্টা অপেক্ষা করার পর নিপেনের ডাক পড়ল। আহা, কি সৌম্য চেহারা ডাক্তারের, মুখখানা হাসি খুশি, মাথায় টাক, হাঁটি টাক, একটি চুলেরও ভেজাল নেই। নিপেন ঢোক গিলে বলল, ডাক্তারবাবু, আমার বাবার খুব কঠিন অসুখ, আপনাকে একবার দয়া করে আমাদের বাড়িতে যেতে হবে। ডাক্তারবাবু গমগম করে বললেন, আপনাদের বাড়ি কোথায়? ভবানীপুর। নোটবুক খুলে ডাক্তারবাবু বললেন, 21 দিন পরে যাব, তার আগে সময় নেই, এঙ্গেজড। ভালো কথা, আমার ভিজিট জানেন তো? নিপেন মিনমিন করে বলল, জানি, 250 টাকা। ডাক্তারবাবু হাহা করে হাসলেন, বললেন, স্বাধীনতার আগে আমার ভিজিট 250 টাকা ছিল বটে। 1947 সালের 15 আগস্ট থেকে আমি 500 টাকা ভিজিট নিচ্ছি। তারপর জিনিসপত্রের দাম অঢেল বেড়েছে, কিন্তু ভিজিট আমি আর এক পয়সাও বাড়াইনি। স্বাধীন হয়েছি, নিজের দেশের রোগীদের সেবা করব, কথায় কথায় ভিজিট বাড়ালে চলবে কেন? নিপেন সায় দিয়ে বলল, তা তো বটেই, হে হে, 500 টাকা ভিজিট, হু দিতেই হবে। ডাক্তারবাবু গম্ভীর হয়ে বললেন, সঙ্গে তেলের দামটাও দিতে হবে, কিন্তু নিজের পয়সায় তেল পুড়িয়ে গিয়ে আমি রোগী দেখি না। আপনার বাড়ি ভবানীপুরে তো, তাহলে তেল বাবদ আরো 500 টাকা লাগবে। তেলের যা দাম। নিপেন ঘাড় নেড়ে বলল, শুধু তেল কেন, সব জিনিসেরই দারুণ দাম। তা যার যেমন দক্ষিণা, আমি 525 টাকা মজুত রাখবো। কবে আসবেন ডাক্তারবাবু? ওই যে বললাম 21 দিন পরে। দাঁড়ান, আপনার নাম ঠিকানা নোট করে নিচ্ছি। নোটবুকে খসখস করে 2 লাইন লিখে ডাক্তারবাবু বললেন, আচ্ছা, আপনি নিশ্চিন্ত হয়ে চলে যান। ঠিক তারিখে সময় মতো গিয়ে ডাক্তার হারাধন দত্তকে নিয়ে এলো নিপেন। বাঘের মতো চোখ পাকিয়ে রোগীকে একবার দেখে নিলেন ডাক্তার হারাধন দত্ত। পুরনো সমস্ত প্রেসক্রিপশন উল্টে পাল্টে দেখলেন। আপন মনে বললেন, রোগীকে খতম করার জন্য কেউ কোনো চেষ্টার কসুর করেনি দেখছি। বরাতের জোরে এখনো টিকে আছে। যাক, আমি যখন এসে পড়েছি আর কোনো ভাবনা নেই। সব ভালো যার শেষ ভালো। তারপর ডাক্তার হারাধন দত্ত রোগীকে আজ্ঞা 5 তলা পরীক্ষা করলেন। পরীক্ষা করার কায়দা কানুন এমন চমৎকার যে দেখলে চোখ জুড়িয়ে যায়। পরীক্ষা শেষ করে ডাক্তারবাবু বললেন, ওজন দরকার, ওজনই আসল কথা। নিপেন ব্যস্ত হয়ে বলল, হ্যাঁ ডাক্তারবাবু, বাবার ওজন ভয়ঙ্কর কমে গেছে, আগে ওজন ছিল। নিপেনকে থামিয়ে দিয়ে ডাক্তারবাবু বললেন, ওজন না, ওজনের কথা বলছি। অক্সিজেনের 3টি পরমাণু নিয়ে ওজন। একটি অণু জন্মায়, অ্যাটমিক ওয়েট 48।
নিপেন নিচু গলায় বলল, আজকাল তো বাজার থেকে অনেক ওষুধ উধাও হয়ে গেছে, দোকানে ওজন কিনতে পাবো না তো? না, কেনাকাটার কোনো ব্যাপার নয়, সমুদ্রের হাওয়ায় বিস্তর ওজন পাওয়া যায়। কাছাকাছির মধ্যে ধরুন পুরীর সমুদ্রের হাওয়া হলেই চমৎকার হবে। নিপেন গলে গিয়ে বলল, আমার বড় মামার পুরীর সমুদ্রের ধারে মস্ত বাড়ি আছে। বহুকাল থেকে আমার বড় মামা সেখানেই থাকেন, ফলাও ব্যবসা করে। ডাক্তারবাবু তুষ্ট হয়ে বললেন, তাহলে তো আর কোনো সমস্যাই নেই। 3 মাস পুরীর সমুদ্রের হাওয়া পেলেই সব অসুখ সেরে যাবে। চনমনে খিদে হবে, শরীরে মতো হাতির বল আসবে। 3 মাস বাদে আবার আমাকে ডাকবেন, আমি আরেকবার দেখে যাব, ব্যাস। না না না, কোনো ওষুধ লাগবে না, ওজনই এই রোগীর একমাত্র ওষুধ। নিপেনের হাত থেকে 525 টাকা পকেটে পুরে ডাক্তার হারাধন দত্ত গটগট করে চলে গেলেন। ধনতরি সাক্ষাৎ ধনতরি। লোকে কি আর অযথা ডাক্তার হারাধন দত্তের প্রশংসায় পঞ্চমুখ হয়? চালাকি দ্বারা কখনো মহৎ কার্য হয় না। বাস্তবিক 3 মাসে নিপেনের বাবা সব অসুখ সেরে গেল। চনমনে খিদে হলো, শরীর মতো হাতির বল এলো। ডাক্তার হারাধন দত্তের প্রত্যেকটি কথা অক্ষরে অক্ষরে ফলে গেছে। আবার ডাক্তার হারাধন দত্তকে ডেকে নিয়ে এলো নিপেন। রোগী দেখে ডাক্তার হারাধন দত্ত খুব খুশি হলেন। এত উন্নতি যেন তিনিও ঠিক আশা করেননি। ডাক্তারবাবু বললেন, দেখুন, আমার অনেক রোগীকেই পুরী ঘুরিয়ে এনেছি, কিন্তু ওজনের এমন চমৎকার ফল জীবনে আর কখনো দেখিনি। কবে পুরী থেকে ফিরলেন? নিপেন শান্ত গলায় বললেন, আগে বাবা তো কোশমিন কালেও পুরী যাননি। কলকাতার বাইরে যাবেন আমার বাবা? তাহলেই হয়েছে। কথাটা যেন ডাক্তার হারাধন দত্ত ঠিক মতো শুনতে পেলেন না। বললেন, ডাক্তারের কাছে সত্য কথা গোপন করলে পাপ হয়। অতএব নিপেন পরিষ্কার করে বললেন, আগেই আপনাকে বলেছি, পুরীতে বড় মামার ফলাও ব্যবসা। কিসের ব্যবসা জানেন? লরির ব্যবসা। রোজ সকালে পুরী থেকে বড় মামার লরি আসে কলকাতায়। আপনি ওজনের কথা বলে যাওয়ার পর এই 3 মাস আমাদের দরজায় বড় মামার লরি এসেছে, টাউস লরি। এক একটি লরিতে 6খানা চাকা, সামনে 2খানা, পেছনে 4খানা। হারাধন ডাক্তার আবার আওয়াজ করে উঠলেন, নিপেন গড় গড় করে বলে যেতে লাগলো, ডাক্তারবাবু, 3 মাস ধরে রোজ বাবার এই ঘরের দরজা জানলা বন্ধ করেছি। রোজ 6খানা টায়ার থেকে পুরীর হাওয়া ছেড়ে দিয়েছি এই ঘরের মধ্যে। আপনার কথা এক তিল অমান্য করিনি। ঘরখানা 3 মাস ধরে রোজ ওজনে টইটুম্বুর করে ছেড়েছি। তা আপনার কথা মিথ্যে হয়নি। নিজের চোখে বাবাকে দেখুন ওজনের কি অসীম ক্ষমতা। হারাধন ডাক্তারের মুখ থেকে আর কোনো আওয়াজ বেরোলো না। চোখ টকটকে লাল হয়ে গেল, মুখখানা থমথম করতে লাগলো, টাক ভর্তি হলো ফোঁটা ফোঁটা ঘামে। ওজনের এমন চমৎকার ফল এই প্রথমবার দেখলেন ডাক্তারবাবু, এবং সম্ভবত এই প্রথম ভিজিট। আর তেলের দাম না নিয়ে হতভম্বের মতো বেরিয়ে গেলেন। কেবল বিড়বিড় করে বললেন, অক্সিজেনের 3টি পরমাণু মিলে ওজনের একটি অণু জন্মায়। অ্যাটমিক ওয়েট 48।